নমস্কার, আমি রাজন্যা জলপাইগুড়ি থেকে। আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি এবং শিল্পী। আমার বাদিকে রয়েছেন কবি জয়শীলা গৌরবাচ্চী ম্যাম। আপনাকে জানাই অনেক স্বাগত আমাদের পক্ষ থেকে। নমস্কার, তোমাকে অনেক ভালোবাসা। আর আমার ডান দিকে রয়েছেন শিল্পী শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আপনাকে জানাই অনেক স্বাগত। তো আজ আমরা জেনে নেব ম্যামের লেখা এবং এই শিল্পীর আঁকা দুজনের মিলিত প্রয়াসে হৃদ কবিতার পেছনে ঠিক কি কি আছে। তো ম্যাম, আপনি বলুন যে এই হৃদ যে আপনি যে কবিতাটা লিখেছেন, তো এর পেছনে মানে এই নামটা কেন আসলো বা এর মধ্যে থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমেই বলি, হৃদ নামে যে বইটি প্রকাশিত হতে চলেছে, এখনো প্রকাশিত হয়নি, হবে আর কিছুদিনের মধ্যে। এই বইটি হলো হাইকুর বই। হাইকু অর্থাৎ জাপানি হাইকু। এটা জাপানি কবিতার একটা ফর্ম। যে ফর্মটা নিয়ে আমি কাজ করেছি বাংলাতে, বাংলা হাইকু লেখা হয়েছে। আর এই কবিতাগুলোর সঙ্গে 120টা হাইকু আছে এই হৃদ বইটিতে, এবং প্রকাশক হচ্ছে চন্ডাল বুকস। আর এই বইটি সম্পূর্ণ অলঙ্করণের দায়িত্বে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। অর্থাৎ কবিতা এবং ছবির একটা মেলবন্ধন ঘটেছে, সেজন্য শ্রেয়সীর ছবিগুলো ছাড়া বইটা যেন অসম্পূর্ণ। তো সব মিলিত একটা প্রয়াস আমাদের এই পাঠকের কাছে পৌঁছবে আর কিছুদিন পরে। তো জাপানি হাইকুর সাথে বাংলা সাহিত্যের মেলবন্ধনটা কি করে? আসলে হাইকু কবিতা খুব অন্য রকম কবিতা। আমার তো মনে হলো যে আমি অনেক কথা বলেছি, তো এবার একটু কম কথার মধ্য দিয়ে কিছু বলা যায়। যেরকম ধরো, জাপানি যে ওদের যে সংস্কৃতি, সেখানে আমরা পরিমিতি বোধের কথা শুনেছি, ঠিক আছে। এই ওরা কি করে, ওদের সংস্কৃতিতে ওরা খুব কম আয়োজনের মধ্য দিয়ে ওরা অনেক কিছু বলে, যেটা জেন বৌদ্ধ ধর্ম থেকে অনুপ্রাণিত। তো এই জেন ধর্ম মতে বলা হয় যে নিঃশব্দেরও ভাষা আছে, সেটা শুনতে হবে। একেবারে সামান্যেরও যে কথা আছে, সেটা শুনতে হবে। সেই সামান্যের কথা, সামান্য যে অসীম হতে পারে, শূন্যের ভেতর এত ঢেউ, সব শুনেছে, সেই ঢেউকে জানতে হবে। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু হাইকু সৃষ্টি আর কি। হাইকু এই জাপানি ফর্মের যে হাইকু, সেটা 17টা সিলেবল অর্থাৎ দলে লেখা হয়। তার মধ্যে 5-7-5 এই ফরম্যাটে এই কবিতাগুলো চলে। তো সেই ফরম্যাটে 17টা সিলেবল বা দল নিয়েছি আমি, এবং ওই 5-7-5 এই দলের ফরমেশনটা ধরে এই কবিতাগুলো লেখা হয়েছে। এবং আমি চেষ্টা করেছি যে যেরকম ভাবে জাপানি হাইকুতে যত কম কথার মধ্যে দিয়ে যত অসীমকে ধরা যায়, সেই চেষ্টাটুকু আমার আছে, সেই অসীমকে ধরবার চেষ্টাটুকু আছে। এইখানেই আমি ওই মিলটা বলতে পারি। তুমি মেলবন্ধনের কথা বলছিলে না, বাংলাতেও তো অনেক কবিতা আছে। যেরকম আমাদের এই জলপাইগুড়িতে সংহত কবিতা আন্দোলন হয়েছিল একটা সময়, আমরা জানি জলপাইগুড়ির বড় বড় কবিরা তারা এই আন্দোলনটা করেছিলেন, এবং সেখানেও খুব ছোট ছোট কবিতায় অনেক অনেক কিছু বলা হতো। তো সংহত কবিতার ওই চিন্তাটা মাথায় ছিল, আর সেই সঙ্গে আমি একটা ফরম্যাটের মতো ফেলতে চেয়েছিলাম। তো জাপানি হাইকু একটা আদর্শ ফরম্যাট, এবং সেই সঙ্গে বৌদ্ধ ধর্মের প্রতি একটা মানে ভালো লাগা তো সবারই আছে, আমাদের প্রত্যেকেরই আছে। যেরকম আমার গত বইটা কিন্তু বৌদ্ধ ধর্মের উপরে লেখা হচ্ছে, মানে বৌদ্ধ দর্শনের উপর লেখা হচ্ছে। তো এটা ওই রকমই একটা ছোঁয়া দেখেছি আমি, মানে সীমান্তে আসি, সীমান্তে আসি, যেটা রবীন্দ্রনাথ আমাদের বলেছেন। তো এবার ম্যাম আপনার কাছে আসছি। আপনি তো এখানে ছবিগুলো, তো এটা যখন আপনি করেছিলেন তখন মানে লেখার সাথে ছবিটাকে কিভাবে রিলেট করলেন? এখানে আমি একটু পিছিয়ে যে শুরু করি বিষয়টাকে। সেটা হচ্ছে, আমরা ছবি আঁকি প্রথমে একটা রেখা, এবং তারপরেই আমাদের শেখানো হয় সেটাকে মুছে ফেলার কথা। কিন্তু এই ছবিগুলো যখন আঁকা হলো, এখানে কোথাও কিছু মোছা হয়নি। যখন আমি প্রস্তুতি পর্ব নিচ্ছিলাম এই কবিতাগুলো পড়ার পরে, আগে জয়শীলাদি কবিতাগুলো লিখেছে এবং তারপরে আমি ছবিগুলো এঁকেছি। তো এখানে এই পিছিয়ে পড়ার কথাটা কেন বললাম, এই যে প্রস্তুতি পর্বটা, যখন আমি ভাবছি আমি হাইকু সম্পর্কে জানি, আমি জয়শীলাদির লেখা অন্য কবিতা সম্পর্কে জানি,
এই বিষয়গুলোর পাশাপাশি যখন শুধু কিছু শব্দ আমার সামনে আসছে, তখন সেই শব্দকে রেখায় পরিণত করতে হবে, এটা আমার মাথায় কাজ করছে। এবং সেখানে আমি কোথাও রেখাকে মুছবো না, এই কথাটা আমার মাথায় প্রথমেই এলো। তো সেখান থেকে আমি আঁকা শুরু করলাম এবং কোথাও কোনো রেখা, এখানে একটিও রেখা মুছে ফেলা হয়নি। এটা এই হাইকুর সঙ্গে চিত্রের যে মেলবন্ধনের জায়গা, সেখানে একটা জায়গা, এই বিষয়টাও একটা বিষয় যেখানে আমাদের সবসময় ছবির ক্ষেত্রে ছবি আঁকি মুছে ফেলি বলে একটা কথাই আছে। তো সেটা যখন আমরা সেটার বাইরে বেরিয়ে হাইকুটা পড়তে পড়তে আমার মধ্যে এই কনসেপ্টটা আসে যে এখানে কিছু মুছার নেই। জয়শীলাদি যে শব্দগুলো লিখেছে, সেই শব্দগুলো এক একটা শব্দ এক একটা কবিতা, সেখান থেকে একটা শব্দও যদি বাদ দেওয়া যায় তাহলে সেখান থেকে যেন পুরো কবিতার স্ট্রাকচারটা সরে যাচ্ছে। ফলে এই যে একদম টু দি পয়েন্ট জায়গাটা, সেটাকে ধরার জন্য আমার মনে হলো সব থেকে ভালো হবে যে কম রেখায় এবং কিছু না মুছে কাজটাকে যাতে করা যায়। একদম, মানে আমরা ছোটবেলায় দেখেছি যখন আমরা কোনো কিছু আঁকি, এবার আমাদের ফার্স্ট টেন্ডেন্সি থাকে সেটা একটু ভুল হলে আগে আমরা মুছবো, বাট এখানে সেটা হয় না। একদম। তো আপনি যখন এই ছবিগুলো এঁকেছেন, আপনার সব থেকে প্রিয় ছবি? এখানে দেখানো তো এখনো তো হাতে নেই। এখানে একটি ছবি রয়েছে, ছবিটায় একটি হাত এবং নিচে একটি হাত একটা পাখিকে আগলে রেখেছে। এই ছবিটি, এই দৃশ্যকল্পটি, অনেক দৃশ্যকল্প এখানে আছে, বিশেষ করে এই হাইকু কবিতাগুলোর মধ্যে পাখির অনেক দৃশ্যকল্প আছে। এই পাখির দৃশ্যকল্পগুলো আঁকতে যে কখনো একটি ফিগারের কাঁধে পাখি বসে আছে, কখনো তার পায়ের কাছে একটা পাখি বসে আছে, কেউ হাত দিয়ে আলতো করে একটি পাখিকে ধরে আছে। এই যে পাখির দৃশ্যকল্পগুলো, এই দৃশ্যকল্পগুলো ভালোভাবে উঠে এসছে। তো আপনি বললেন এখানে পাখিটা মেন, তো এবারে পাখিটা কোন সিম্বলিজম কি? এটা পাখি জয়শীলাদির কাছে একরকম ভাবে ধরা দিয়েছে, আমার কাছে ধরা দিয়েছে একরকম ভাবে, পাঠকের কাছে ধরা দেবে আরেক রকম ভাবে। তবে এই পাখি, এই যে তার নরম একটা সত্তা নিয়ে, তার পালক নিয়ে, তার চলা নিয়ে, তার ওড়া নিয়ে, সমস্ত কিছু নিয়ে তার যে সহজতা, সেই সহজতার কাছে আমাদের যে জীবনের যে আকুতিগুলো, সেগুলো ধরা পড়বে। যেখানে শাড়ি আপনাকে খুঁজে নেয়, আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এবার পুজো স্পেশাল কার্নি সিল্ক, টিস্যু কাঞ্জিভারম, টিস্যু সিল্ক আর তসর জামদানি। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এই শাড়ি আপনাকে পছন্দ করে, কারণ আপনি স্টাইলিশ ও আত্মবিশ্বাসী। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। স্টাইল, সংস্কৃতি ও পরম্পরা মানে আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। তো এবার আবার আমি চলে আসছি জয়শীলা ম্যামের কাছে। তো ম্যাম বললেন যে ম্যামের কোন ছবি ভালো লেগেছে, কেন ভালো লেগেছে। এবার আমরা জয়শীলা ম্যামের থেকে জেনে নেব যে আপনি তো ওখানে অনেকগুলো কবিতা লিখেছেন, তো 120টা। তো এই 120টার মধ্যে আপনার সব থেকে পছন্দের কোনটি? এটা বলা খুব কঠিন, এটা বলা খুব কঠিন। আর সবচেয়ে কঠিন হচ্ছে নিজের সৃষ্টি সবটাই ভালো লাগে। এখনো আমার মানে সদ্য লেখা, তো এই কিছুদিন আগে লিখেছে, তো আমার সেই এখনো ভালো লাগার ঘোরটা যায়নি, মানে ওটা যেতে একটু সময় লাগবে, তারপর হয়তো বলতে পারবো যে কোনটা ভালো লেগেছে লাগেনি, এখনো ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তবে গোটা কাজটা আমার কাছে খুবই একটা ভালো লাগার জায়গা, যে এত ছোট একটা পরিসরে আমি ধরতে পেরেছি এবং তার মধ্যে একটা ছন্দ রাখতে পেরেছি, মাত্রাবৃত্ত ছন্দ আছে, সব মিলিয়ে জার্নিটা একটা মজার জার্নি ছিল, ভালো লাগার জার্নি ছিল। তো
আপনি বললেন যে আপনি খুব সুন্দর করে বললেন আপনার সব কটাই এখানে বেস্ট লেগেছে। তো এবার আপনি যখন এটা লিখতে বসেছেন তখন আপনার কিরকম ফিলিংস হচ্ছিল? একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে একজন মানে জাপানি জেন সাধকের কাছে একজন অধ্যাপক গিয়েছেন শিখতে। তো বসেছেন তারা মানে মঠে, এবং চা দেওয়া হচ্ছে, এবং যে জাপানি সাধক তার নাম হচ্ছে নান ইন। তো তিনি চাটা ঢেলে দিচ্ছেন, চাটা উপচে পড়ে যাচ্ছে, আর থাকতে পারছেন না ভদ্রলোক অধ্যাপক। তিনি শেষ পর্যন্ত বললেন যে এটা তো আর আসছে না, পড়ে যাচ্ছে, তো উপচে পড়ে যাচ্ছে। তো তখন জাপানি ওই জেন সাধক বলেছিলেন যে আপনি ঠিক এরকম হয়ে এসেছেন, আপনার সব ভর্তি, আমি কি করে আপনাকে শেখাবো যে আপনি একদম নিজেকে শূন্য করে আসুন, তারপর আপনি বুঝতে পারবেন। এই যে গল্পটা, ছোট্ট গল্প, এইটা আমাকে খুব বড় একটা শিক্ষা দিয়েছিল যে আমি যদি ওখানে অনেক কিছু বলতে চাই তাহলে সেই বলাটা কিন্তু হবে না, কোনো কিছুই দাঁড়াবে না, গিয়ে আমাকে শূন্যের কাছে শূন্য হয়ে দাঁড়াতে হবে। আরেকটা ছোট্ট গল্প, সেখানে তোয়ো নামে এক জাপানি একটি শিক্ষার্থী, সে এক আচার্যের কাছে, মঠের আচার্যের কাছে গিয়েছে, শিখতে চায় সেখানে সে, কিন্তু মঠের আচার্য তাকে কিছুতেই নেবে না, বের করে দিচ্ছে বারবার। তো তারপরে তার কাছে, তার জেদের কাছে হার পেলে শেষ পর্যন্ত সেই জাপানি যে মঠের অধ্যক্ষ, তিনি বলেছেন ঠিক আছে আমি তোমাকে নেব, তুমি একটা কাজ করো, তুমি তো 2 হাতের তালি শুনেছো, তুমি 1 হাতের তালি শুনে এসো। এইবার সে কিশোরটি, সে তো বেরিয়ে গেছে, সে নানা জায়গায় শোনার চেষ্টা করছে, নানা শব্দ, কোনটা 1 হাতের তালি। সে বৃষ্টির শব্দ শুনে ভাবছে এটি তাহলে 1 হাতের তালি। সে নতুন বাচ্চা জন্মেছে, তার কান্নার শব্দ শুনে ভাবছে এটি তাহলে 1 হাতের তালি। এরকম চলতে চলতে সে একসময় কি হচ্ছে, তার সমস্ত জগৎ সংসার তার কাছে সরে যাচ্ছে। সে ধীরে ধীরে নিজের মধ্যে তার মধ্যে শূন্যতা গ্রাস করছে, এবং সে যখন একেবারে শূন্যতার কাছে এসে দাঁড়াচ্ছে, তখন সে শূন্যের মধ্যে শুনতে পাচ্ছে অনেক শব্দ। তখন আচার্য তাকে বলছেন যে এই যে শূন্যের শব্দ তুমি শুনলে, এটাই তোমার 1 হাতের তালি। তো এই জায়গাটায় আমি হয়তো কখনোই পৌঁছতে পারবো না এই জীবনে, এই সাধনা সম্ভব নয়, কিন্তু কিছুটা চেষ্টা করেছি, পাঠক বলবেন বাকিটা। তো এই কবিতাটি লেখার সময় আপনি কোন কোন অলংকার ব্যবহার করেছেন? ওই যে অলংকার শূন্য হয়ে আসা, কিচ্ছু নেই এর মধ্যে, কিছু কথা বলার চেষ্টা, কিছু অনুভূতির চেষ্টা। আর হাইকুর ফরম্যাটে যেটা আছে যে একটা শব্দ থাকে, একটা অনুভূতি থাকে, যেটা হচ্ছে মানে কাটিং ওয়ার্ড বলে, সেটাকে কিরেজি বলে। এবার সেই কিরেজিটা হচ্ছে একদম আলাদা করে দেয় দুটো ভাব আলাদা, সেখান থেকে একটা যুক্ত অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, আমি চেষ্টা করেছি একদম আলাদা করে দিতে, বা হয়তো কিছু অন্যরকম চিন্তা ভাবনা একসাথে রাখতে, যাতে একটা অনুভূতি তার মধ্যে থেকে তৈরি হয়। তো এইভাবেই তৈরি হয়েছে, কোন অলংকার শূন্য করে দিয়েই আসা। বেশ, তো আপনার এই হৃদ নামকরণের পেছনে ঠিক কি করে? এই যে যেরকম মানে একদম হৃদয়টুকুও বলিনি, তার থেকে হৃদ নিয়েছি, সব ছেড়ে আমরা তো শেষ পর্যন্ত মানে অন্তরের কাছেই পৌঁছলে তবেই অনেক কিছু শুনতে পারি, জানতে পারি। শেষ পর্যন্ত আমাদের যাত্রাটা ভেতর দিকেই হয়, কিন্তু আমরা যত বাইরে ঘুরে বেড়াই না কেন, মানে একজন পথিক ধরো, সে বাইরে বেরিয়ে গেছে কিন্তু সে অন্তরেই আছে, আর একজন ঘরে আছে কিন্তু সে বেরিয়ে গেছে। এই আমাদের যাত্রা কিন্তু শেষ পর্যন্ত যতই বাইরে আমরা ঘুরি, শেষ পর্যন্ত অন্তরের কাছে গিয়েছি। হ্যাঁ, সেই হৃদয়টাই, হৃদয়ের আরো ছোট অংশ বোধ হয়, আরো মৌল জায়গাটুকু হচ্ছে হৃদ। তো আপনাকে যদি বলা হয় আমাদের দর্শকদের জন্য একটা লাইন বলতে, কবিতাগুলোর মধ্যে থেকে আপনি কি একটা শোনাবেন? হ্যাঁ, আমি শোনাতে পারি। আসলে এই কবিতাগুলো হচ্ছে পড়ার, মানে ঠিক কতটা পাঠযোগ্য, কতটা শ্রবণযোগ্য আমি জানি না, একটু পড়ার এবং ভাবার এরকম। আমি যখন বাসর কবি মানে হাইকুগুলো পড়েছিলাম, বিখ্যাত জাপানি মানে হাইকু লেখক, তার মতো বিখ্যাত আর কেউ নন,
তো বাসর প্রথমটা পরে আমি সত্যি ধরতে পারিনি, আমার খুব অসুবিধা হয়েছিল, আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। তো সেরকম জায়গাতেও আমারটা নেই, আমি চেষ্টা করছি। যেরকম প্রথমেই আছে, হাওয়া আঁকো, আকাশ ডুবে গেছে, মানুষ সাঁকো। 2, লেবুর ফুল, জ্বর কি বদলায় তা অমর। আর 2টি করছি, শূন্য বুক, বৃক্ষ উড়ে গেলে পাখির সুখ। তোমার চোখ সবুজ গাঢ় হয় কল্পলোক। এটুকু থাক। একদম দারুণ, আমি তো বেশ মুগ্ধ হয়ে শুনছিলাম ম্যামের লেখাগুলো, মানে সত্যি ম্যাম অসাধারণ। আচ্ছা, তো ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ আমোদরিয়ার পক্ষ থেকে আমাদের সাথে এত সুন্দর একটা আড্ডার জন্য। আপনাদের আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনারা এভাবে লিখে যান, আমাদেরকে মুগ্ধ করে তুলুন আরো। তো আজ এই পর্যন্ত। আর হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে চ্যালেঞ্জ। যারা মনে করেন যে কবিতা মানেই বড় বড় শব্দের কারণ, তো তাই মনে করে, তো তারা আজ আপনারা জানাবেন যে আজকের এই শোটার পরে আপনাদের কাছে কবিতা কেমন লাগলো। আর আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা পড়তে চান ম্যামের কবিতাটি, হৃদ কবিতাটি, তারা অবশ্যই পড়ে ফেলুন। আশা করি আপনারাও আবার প্রেমে পড়বেন। অসংখ্য ধন্যবাদ। Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students, because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.